আচ্ছা আমরা আচ্ছা আমি তাহলে তুমি একদম ফার্স্টের দিকে যেগুলো দিছিলে ওইগুলো আগে করে দেখাই, ওকে? এখানে একদম একদম ফার্স্টে ছিল। আচ্ছা, ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এখানে একদম প্রথমের দিকে ছিল, এখানে একটা কোশ্চেন ছিল ওই যে হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ রেঞ্জ অফ নাম্বারস। ওই যে কয়েকটা নাম্বার দেওয়া ছিল, দেন কোফিশিয়েন্ট বের করতে বলছে। এটা একটু ফর্মুলাটা মনে রাখো, মানে ধরো কয়েকটা নাম্বার যদি দেওয়া থাকে তখন কোফিশিয়েন্ট অফ রেঞ্জ, এটা ওই লাস্টের প্রবাবিলিটির চ্যাপ্টারের, তো এটা আগে ছিল এখন আর নাই, তারপরও এটা দিছে আর কি, তো তুমি ফর্মুলাটা মনে রাখতে পারো। এগুলো খুব রেয়ার টপিক, আসে না। কোফিশিয়েন্ট অফ রেঞ্জ হচ্ছে রেঞ্জ, মানে মানে রেঞ্জ না বলে এটাকে বলা যায় যে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এটা হচ্ছে ধরো হাইয়েস্ট ভ্যালু আর এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, আর নিচেরটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100%। এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ রেঞ্জ। যেমন এখানে কিছু নাম্বার দেওয়া ছিল, এটা। সো এখান থেকে হচ্ছে আমি দেখবো যে কোন নাম্বারটা হাইয়েস্ট আর কোনটা লোয়েস্ট, দেন এই ফর্মুলায় বসাবো। এটা ওই মানে স্ট্যাটিস্টিক্স আর কি, প্রবাবিলিটি চ্যাপ্টারে ছিল। এরপর এখানে একটা কোশ্চেন ছিল প্রবাবিলিটির, যে দেয়ার আর 4 টাইপস অফ কার্ডস। ওকে, আমি ভিডিও রেকর্ড রাখতেছি, সো এটা প্রবলেম হবে না, তুমি পরে আবার দেখবা। সো এখানে বলা আছে দেয়ার আর 4 টাইপস অফ কার্ডস অ্যামং 52 কার্ডস, 3 কার্ডস আর পিকড র্যান্ডমলি, probability of 3 cards will be of different types. সো মানে 52টা তাসের প্যাকেটের যে 52টা কার্ড থাকে সেখানে এই হচ্ছে 13টা এক টাইপের, এই 13টা আরেক টাইপের, এই 13টা আরেক টাইপের, আর এই 13টা আরেক টাইপের। সো আমাদেরকে বলছে আমি যদি 3টা কার্ড চুজ করি, 3টাই ডিফারেন্ট টাইপের হবে। সো এখানে মানে ধরো এগুলো হচ্ছে টাইপ এরকম ABCD। সো প্রথমে আমার চুজ করতে হবে আমি কোন 3টা টাইপের কার্ড এখানে রাখতে চাই, রাইট? সো আমার কাছে 4টা অপশন আছে, 4টা থেকে যে কোনো 3টাকে আমার চুজ করতে হবে। 4C3, ওকে, মানে আমি ধরো 4টা থেকে প্রথমে 3টাকে চুজ করলাম, তারা হচ্ছে A, B আর D। এবার চুজ করার পর আমি মানে আমার প্রবাবিলিটি মানে কি, মানে ফেভারে যেই কয়ভাবে করা যায় আর টোটাল যেই কয়ভাবে করা যায়, মানে 3টা কার্ড। সো 3টা কার্ড এমনিতে 52টা কার্ড থেকে সিলেক্ট করা যায় 52C3 ওয়েতে। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়েজ। আর আমার ফেভারে আছে হচ্ছে আমি এই 4টা থেকে যে কোনো 3টা চুজ করবো 4C3, দেন মানে 4টা থেকে যে কোনো 3টা চুজ করে দেন হচ্ছে আমি এখান থেকে এই এর 13টা থেকে যে কোনো একটাকে চুজ করব, তারপর আমি বি এর 13টা থেকে যে কোনো একটাকে চুজ করব, আর আমি ডি এর 13টা থেকে যে কোনো একটাকে চুজ করব। ওকে, সো এইটা আমাদের অ্যান্সার। সো এটা যদি, ভাইয়া, হ্যাঁ বলো। এটায় গিয়ে আমার প্রবলেম যে আমি যখন এটা করেছি আমার হচ্ছে গিয়ে শুধু 4P3 আমার এটাই মনে হচ্ছে, কারণ এটা চারটা তো চার রকমের। হ্যাঁ, মানে এই চারটা সেট। তো এখান থেকে যে কোনো তিনটা নিলেই হবে। 4P3 শুধু অ্যান্সার হওয়া উচিত না? না, এখানে সমস্যা হচ্ছে কি, এগুলা হচ্ছে এক একটা কার্ডের সেট, প্রত্যেকটার মধ্যে আবার 13টা করে কার্ড আছে। আমি যদি 4P3 করি, তো 4P3তে তুমি আসলে এই নাম্বারটা পাবা যে এই 4টা থেকে 3টা জিনিসকে কয়ভাবে নেওয়া যায়, 6ভাবে। ধরো 4টা থেকে তুমি ABC কে নিচ্ছ, তো তুমি এই অ্যান্সারটা পাবা 4P3 করলে, যে ABC, ACB, তারপর BAC, BCA, তারপর হচ্ছে CAB, CBA। বাট ওইটা তো আমার মানে 3টা দেখো এখানে তোমার কিন্তু তুমি আসলে দেখতে এইটা দেখতেছো কয়টা মানে সেট চুজ করা যায়, আর কিন্তু এই প্রত্যেকটা সেটে যে আবার 13টা ডিফারেন্ট কার্ড আছে সেখান থেকেও তো তোমার একটা চুজ করার ওয়েটা আবার কাউন্টে আনতে হবে। সো এর জন্যই এটা আসলে 4C3 হবে, যে আমি জাস্ট 3টার মধ্যে মানে এখানে দেখো এই ABC কে এতভাবে চুজ করার কোনো মানে হয় না, জাস্ট আমি যদি ABC বলি তাহলেই হয়। সো এখানে আমি যেটা করব ও আচ্ছা। এইখান থেকে আর হ্যাঁ, ডিভাইডেড বাই ওইটা? হ্যাঁ, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়েজ, মানে আমি টোটাল 52 কার্ড থেকে কয়ভাবে 3টা কার্ড চুজ করতে পারি, 52C3। ওকে, তাহলে এটা টোটাল ওয়েজ না, তাহলে এটা 52P3 হবে না? না, এখানে ওই যে জাস্ট আমার 3টা কার্ডকে আমি র্যান্ডমলি পিক করব, এখানে হচ্ছে একসাথে উঠাবো, মানে এখানে অর্ডারটা ম্যাটার করে না আর কি।
ওকে, মানে আমি এখানে যদি 52p3 করি তাহলে হচ্ছে আমি যদি প্রথমবার ধরো আহ, ইয়া হার্টসের 7 উঠাই, পরের বার ধরো স্পেডের 2 উঠাই, আর তারপরের বার ধরো স্পেডের 3 উঠাই, আর ধরো তারপর এবার ডায়মন্ডের এইস উঠাইলাম, তখন কিন্তু জিনিসটা এইভাবে উঠানো, আবার 3 মানে এইটাকে প্রথমে উঠানো, এইটাকে পরে উঠানো, আর এইটাকে লাস্টে উঠানো, এটা আবার ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হবে p3 দিলে। সো আমি এর জন্য p3 দিই নি এখানে। যখনই প্রবাবিলিটির ম্যাথগুলো এরকম যখন পিকড র্যান্ডমলি বলতেছে, তুমি ধরবা যে একসাথে উঠানো হয়েছে আর কি। সো এখানে অর্ডারটা ম্যাটার করে না, আমি জাস্ট চুজ করতেছি কোন তিনটাকে উঠাবো 52টার মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে আহ, এখানে হচ্ছে দ্য নাম্বার অফ কম্বিনেশনস অফ দ্য লেটার্স অফ ডিগ্রি, লেটার্স অফ নাম্বার অফ কম্বিনেশন, পারমুটেশন না কিন্তু, ঠিক আছে। সো লেটার্স অফ দ্য ডিগ্রি টেকিং 4 অ্যাট এ টাইম। তো এখানে আমাদেরকে বলছে যে ডিগ্রি ওয়ার্ডটা থেকে আমি যদি 4টা লেটার নিয়ে ওয়ার্ড ফর্ম করি, তখন কয়টা কম্বিনেশন পসিবল, পারমুটেশন বলে নাই, কয়টা কম্বিনেশন মানে কয়ভাবে চুজ করা যায়। সো এটাকে আগে আমরা একটু দেখি কি কি লেটার আছে। হচ্ছে ডিগ্রি। তো এখন আমাদেরকে বলছে যে এখান থেকে 4টা লেটার নিতে হবে। সো যেহেতু একই লেটার কয়েকবার আছে, এখানে আমাদের কেস ওয়াইজ পারমুটেশন চিন্তা করতে হবে যে 4টা লেটারের মধ্যে মানে কি কি কেস হতে পারে। সো 4টা লেটার, সো এখানে এরকম হইতে পারে, যেহেতু আমার আমার কাছে কিন্তু সব লেটারই আলাদা আলাদা একটা করে আছে, মানে এরকম 4টা লেটার অলরেডি আছে। সো আমার প্রথম কেসটা হইতে পারে অল ডিফারেন্ট, মানে 4টা লেটারই ডিফারেন্ট। তারপর সেকেন্ড কেস হইতে পারে যে দুইটা সেম, এখানে ধরো দুইটা ই বসছে আর ডি আর জি বসছে একটা, সো এরকম দুইটা সেম আর দুইটা ডিফারেন্ট, এইটা একটা কেস হইতে পারে। তারপর 3 নাম্বারটা এরকম যে তিনটা সেম, তিনটাই সেম সেম, ধরো তিনটাই ই আর একটা ধরো ডি, এরকম। আর কোনো কেস কিন্তু হয় না, 4টাই সেম হওয়ার চান্স নাই, কারণ কোনো লেটারই 4বার নাই। আচ্ছা, সো অল ডিফারেন্টের কেসটা হবে এরকম যে আমার জাস্ট এই উপরের রোয়ের এই কয়টা থেকে ওয়ার্ড নিতে হবে। সো এখানে আমি কিন্তু পারমুটেশন করতেছি না। সো 4, 4টা জিনিসকে 4টা জায়গায় বসানো যায় কয়ভাবে, 4c4, মানে কম্বিনেশন করা যায় কয়ভাবে, 4c4। যদি বলতো পারমুটেশন কয়টা বা ডিগ্রি থেকে 4 লেটারে কয়টা ওয়ার্ড বানানো যায়, তখন আমি এখানে 4p4 দিতাম, বা 4 ফ্যাক্টোরিয়াল আর কি। দেন দুইটা সেম দুইটা ডিফারেন্ট, দুইটা সেম হওয়ার জন্য আমার এখানে এটা মাস্ট যে আমার দুইটা ই নেওয়াই লাগবে। ওকে, সো আমি সেই দুইটা মানে এখান থেকে যে কোনো দুইটা কে এখানে নিলাম। ধরো এখানে আমি দুইটা কে প্রথমে রাখলাম, যেহেতু কম্বিনেশন এখানে পারমুটেশন না, সো আমি ওদেরকে যেখানেই বসাই একই। সো এখানে দুইটা বসাইলাম, আমার এখন দুইটা ঘর ফাঁকা। সো ওই দুইটা ঘরে আমি আর বসাইতে পারবো না, আমার বসাইতে হবে ডি জি আর এর মধ্যে থেকে যে কোনো দুইজনকে। তো সেটা করা যায় 3c2 ওয়েতে, যেহেতু কম্বিনেশন। আর এখানে আমি প্রথমে এই যে তিনটা থেকে দুইটা বসালাম, এখানে কিছু কাউন্ট করলাম না কেন, কারণ এটা তো সবাই তো সেম, ওইটা তো কাউন্টিংয়ে আনার দরকার নেই, ওইটা একভাবেই করা যায়। জাস্ট এখান থেকে দুইটাকে নিয়ে দেবো। এখানে তুমি উপরের দুইটা বসাচ্ছ না নিচের দুইটা, এটা ম্যাটার করে না। আচ্ছা, এরপর তিনটাই সেম, তো তিনটা সেমে অবশ্যই এই পুরা বান্ডেলটাকে এখান থেকে ধরে এই জায়গায় বসাই দিতে হবে। সো সেটা করা যায় একভাবেই। সো মানে এখন তিনটা এরকম আছে, তিনটা হয়তো পাশাপাশি নাই, এটা আসলে ম্যাটার করে না, কারণ আমরা তো কম্বিনেশন করতেছি। মানে এই 4টা ঘরে ধরো যে কোনো 3টা ঘরে অলরেডি এই তিনটা বসে গেছে। ধরো একটা এইখানে, আরেকটা এইখানে, আরেকটা এইখানে, স্যার আমার জাস্ট একটা ঘরই ফাঁকা। সেই একটা ঘরে আমি ডি জি আর এর মধ্যে থেকে যে কোনো একজনকে বসাবো, ডি আর জি আর এর মধ্যে। সো তিনটা অপশন, তিনটা থেকে যে কোনো একটাকে চুজ করব। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই তিনটার সাম। ওকে, দেন এরপর হচ্ছে একটা ভেলোসিটি গ্রাফ দাও, এখান থেকে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। সো এখানে আমাদের দাঁড়াও, এখানে একটা ট্রাপিজিয়াম শেপের গ্রাফ দেওয়া আছে, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তো এইদিকে হচ্ছে 5 আর 10, আর এদিকে মেবি 6।
আচ্ছা, সো ট্রাপিজিয়ামের এরিয়া কিভাবে বের করে? ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ওয়ে হচ্ছে তোমার এখানে এই দুইটা প্যারালাল সাইডের তোমার প্যারালাল দুইটা সাইডের সামের হাফ হাফ, এটা হচ্ছে 4 আর সরি এটা হচ্ছে 2 আর নিচেরটা হচ্ছে 6, যদি ডাটা এরকম হয় আর কি। এখানে যে এটার লেন্থ 2 থেকে 4 আর নিচেরটা হচ্ছে 0 থেকে 6, সো 6, আর এই দুটার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হুইচ ইজ 10, সো এটা হবে হচ্ছে তোমার 40 হওয়া উচিত। এটা হয়তো কোশ্চেনে আমি হয়তো ঠিকমতো দেখতে পারতেছি না, বাট আইডিয়াটা এটাই। ওকে, ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু দুইটা প্যারালাল সাইডের সাম ইন্টু দুইটার প্যারালাল সাইডের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্সটা, মানে হাইট আর কি। আচ্ছা, এরপর হচ্ছে একটা ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া। সো এই কমপ্লেক্স কম্পাউন্ডটার তোমার কি কি টাইপের বন্ড আছে, এটা একটা কমন ইয়ে হচ্ছে যে কমপ্লেক্স কম্পাউন্ডগুলোয় অলওয়েজই 3টা টাইপেরই বন্ড থাকে, এটা একদম ফিক্সড। দেখো, তারপর আমি এটা স্ট্রাকচার লিখে দিচ্ছি। আর এখানে ওরা একটু কম্পাউন্ডটা ভুল ওয়েতে লিখছে, এটা হচ্ছে এভাবে লিখতে হয় AgNH3 2Cl। ওকে, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড যেটার নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড। আচ্ছা, তো এইখানে কি কি টাইপের বন্ড আছে? এইখানে হচ্ছে এই যে এইটা হচ্ছে একটা ডি ব্লকের ট্রানজিশন মেটাল, আর এটা হচ্ছে এগুলো হচ্ছে লিগ্যান্ড। তো এখানে এই এজির সাথে ওরা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এই NH3 গুলো, কারণ NH3 গুলো লোন পেয়ার ইলেকট্রন আছে, ওরা এখানে ইলেকট্রন ডোনেট করে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে। তো এই হচ্ছে সেই কমপ্লেক্স আয়নটা, আর এটার সাথে একটা আয়নিক বন্ড করছে Cl। আবার দেখো NH3 গুলা ওদের এইগুলোকেও যদি একটু ব্রেক করে দেখি, এইগুলো কিন্তু আবার কোভ্যালেন্ট বন্ড দিয়ে বানানো। ওকে, সো এখানে 3টা টাইপের বন্ড, সবসময় এরকমই 3টা টাইপের বন্ড এই কমপ্লেক্স কম্পাউন্ডগুলাই। আর এখানে এই NH3টাকেও দেখি, সো এখানে দেখো 3টা কোভ্যালেন্ট আর 2টা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট আর একটা আয়নিক। এই যে এটা পুরোটা ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। আচ্ছা, এরপর এখানে একটা রিয়াকশন ছিল, এই রিয়াকশনটা ওই যে তুমি যেটা বলছো এটা NaBrOE হবে, এটা তোমারটাই ঠিক আছে। এখানে যে এই রিয়াকশনটা ছিল ব্রোমিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা মিলে হচ্ছে সোডিয়াম ব্রোমাইড। এটা একটা মুখস্থ রিয়াকশন আর কি, একটু মনে রাখতে হয় NaBrO, আর এটা ব্যালেন্স করার জন্য এখানে আবার একটা 2 প্লাস H2O। ওকে, সো এটা এরকমই হবে। আর এরপরে হচ্ছে বলছে যে 7টা স্ট্রেট লাইনের লেন্থ দেওয়া আছে, 7টা স্ট্রেট লাইন 1 থেকে 7, 1 2 3 4 5 6 7 সেন্টিমিটারের 7টা স্ট্রেট লাইন দেওয়া। বলছে কয়টাকে, মানে 4টা চুজ করে তো আমি একটা কোয়াড্রিলেটারাল বানাইতে পারি, তো কয়টা কোয়াড্রিলেটারাল এখান থেকে বানানো পসিবল, 4টা ডিফারেন্ট সাইড চুজ করে। সো একটা জিনিস হচ্ছে ট্রায়াঙ্গেলে যেমন, মানে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের সবচেয়ে লার্জেস্ট যে দুইটা, মানে সবচেয়ে স্মলেস্ট যে দুইটা সাইড, সেইটাও মানে এই যে ধরো দুইটা স্মলেস্ট সাইড A আর B, সেই দুইটার সামটা এই মানে গ্রেটেস্ট সাইডটা থেকেও বড় হবে, মানে সি থেকে এই A+B এর সাম অলওয়েজ বড় হবে, মানে যে কোনো দুইটার সামই থার্ডটা থেকে বড়, বা আরও ভালোভাবে বললে যে কোনো সবচেয়ে ছোট দুইটার সামও সবচেয়ে বড়টার থেকে বড়। সো এটা কোয়াড্রিলেটারালের জন্যও ট্রু। এখানে যদি এরকম একটা কোয়াড্রিলেটারাল থাকে, সব শেপের জন্যই কি ট্রু? হ্যাঁ এটা সব শেপের জন্যই ট্রু। তো এখানে যদি একটা কোয়াড্রিলেটারাল থাকে তখন হচ্ছে ABC, ধরো AB আর এটা হচ্ছে ধরো C, তো তখন এই সবচেয়ে ছোট যে 3টা সাইড ABC তাদের সাম সবচেয়ে বড়টার থেকেও বড়। ওকে, সো আমাদের এমনভাবে কিছু সাইড মানে এখান থেকে চুজ করতে হবে যাতে এই 3টার সাম 4টা থেকে বড় হয়। সো এখানে একটু দেখি
কোনটা কোনটা এখানে এইভাবে মানে এই কন্ডিশনটা ফুলফিল করে না। যেমন 1 নাম্বার হচ্ছে 1, আমি যদি 1 2 আর 3 নেই, সবচেয়ে ছোট তিনটা 1 2 3, তো 3 + 2 5 আর 1 6, তার মানে এইটার সাথে যদি একটা 6 দেই এইটা একটা নট অ্যাকসেপ্টেবল কেস। তারপর হচ্ছে 1 2 3 7, এটাও একটা নট অ্যাকসেপ্টেবল কেস, কারণ এখানে সবচেয়ে ছোট তিনটার সাম এইটার সমান বা এটার থেকে মানে এটার সমান বা এটার থেকে ছোট, তাহলে তো এটা নেওয়া যাবে না, এটা বড় হইতে হইতো। বাট 1 2 3 আর 5 এটা কিন্তু নেওয়া যাবে, কারণ তো এখানে সামটা 6 আর এখানে সবচেয়ে বড় সেটটা 5, সো এই তিনটা বাদ গেল। দেন আর একটু চিন্তা করি আরও কী কী আছে। আমরা এরপর 1 2 3 এর পর 1 2 4 এর ক্ষেত্রে দেখি। 1 2 4, 1 2 4 এ হচ্ছে 1 + 2 3 + 4 7, তো এখানে যদি 7 নেই সাথে এটা এই যে এই সাইডটা, তাহলে এটা আর কোয়াড্রিলেটারাল ফর্ম করা যাবে না। আর কি পসিবল, আমরা 1 3 4 নিয়ে দেখতে পারি, সেটা 8 চলে আসে, সো আর পসিবল না, এই কয়টাই। সো এই তিনটা কেস হচ্ছে অ্যাকসেপ্টেবল না, বাকিগুলো অ্যাকসেপ্টেবল। সো আমি একটা কোয়াড্রিলেটারাল বানানোর জন্য আমার এই 7টা থেকে যে কোনো 4টাকে চুজ করলেই একটা কোয়াড্রিলেটারাল বানানো যায়, মাইনাস এখানে 3টাকে নিলে আবার এই 3টাকে নিলে আর হয় না, সো এটা মাইনাস করে দিব, কারণ এই 7C4 এর মধ্যে এই কেসগুলোও আছে। সো এটা যদি সাবট্রাক্ট করে দেই তাহলে আমরা পাবো তোমার এটা পাওয়া যাবে হচ্ছে 32টা। আচ্ছা, এরপর হচ্ছে তোমাকে একটা ইনিশিয়াল ভেলোসিটি বলে দিছে আর হচ্ছে একটা অ্যাক্সেলারেশন বলে দিছে, ওইটা ওরা টাইপিং মিস্টেক করছে আর কি, এটা অ্যাক্সেলারেশন হবে। তো বলছে যে ডিসপ্লেসমেন্ট আফটার 2 সেকেন্ড, সো v0 ইজ ইকুয়াল টু হচ্ছে 5i মাইনাস 3j, আর অ্যাক্সেলারেশন হচ্ছে 2j মাইনাস 2i। সো এখান থেকে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হবে s ইজ ইকুয়াল টু v0 t প্লাস হাফ a ভেক্টর টি স্কোয়ার, কারণ এটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, যদিও ভেক্টর বাট কনস্ট্যান্ট। যদি এটা টি এর উপর ডিপেন্ডেন্ট থাকতো তখন কিন্তু আবার ইন্টিগ্রেশন করে বের করা লাগতো। আচ্ছা, তো এখান থেকে v0 হচ্ছে 5i মাইনাস 3j, আর টি হচ্ছে 2, হাফ এ হচ্ছে 2j মাইনাস 2i, আর এটা হচ্ছে টি স্কোয়ার, দ্যাট ইজ 2 স্কোয়ার। সো আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলেই ডিসপ্লেসমেন্টটা চলে আসে 5i, এটা আসে হচ্ছে 10i মাইনাস 6j, আর হচ্ছে 4j মাইনাস 4i, দ্যাট ইজ 6i মাইনাস 2j। সো এটার ম্যাগনিটিউডটা যদি এখানে যেহেতু ম্যাগনিটিউড চাইছে ওরা, ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট, সেটা হবে এত। ওকে, 2√10। আচ্ছা, এরপর কি আছে? আচ্ছা, এরপর বলছে যে একটা প্রজেক্টাইলের কখন অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হয়, মানে যে কোনো প্রজেক্টাইলের ক্ষেত্রেই, মানে আমরা একটা ফর্মুলার মতো এখান থেকে বানাইতে পারি, ফর্মুলাটা মুখস্থ করা লাগবে না, বাট এটা ওই ডাইনামিক্স মোশন চ্যাপ্টারেও এই ম্যাথটা আছে এক্সারসাইজে। তো এরকম যে একটা প্রজেক্টাইল এরকম শো করলাম, তো এই প্রজেক্টাইলটার তোমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v0, এটা হচ্ছে v0, আর ইনিশিয়াল অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রিজ। তো বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট এনি মোমেন্ট অফ ইটস পাথ of motion the direction of velocity will produce acute angle with the direction of initial velocity. ওকে, সো দেখো মানে এখানে এই প্রজেক্টাইলটার যে কোনো একটা মোমেন্ট আছে, যেই মোমেন্টে এটা ঠিক ইনিশিয়াল ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার থাকে, মানে আমার ইনিশিয়াল ভেলোসিটি এই যে এটা, আর ওই মোমেন্টের ভেলোসিটি ধরো v, সেটা এই যে প্যারালাল করে আঁকলাম, এটা 90 ডিগ্রিতে থাকে। তো এর আগ পর্যন্ত এটা কি অ্যাঙ্গেলে থাকে 90 ডিগ্রি হওয়ার আগ পর্যন্ত? ধরো এখানে এই যে এটা হচ্ছে আমার v আর এটা হচ্ছে আমার v0, তখন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কি? অ্যাকিউট অ্যাঙ্গেল। সো এইখান থেকে এই পর্যন্ত আসার টাইমটা হচ্ছে ও অ্যাকিউটে থাকে, এরপর ও আবার অবটিউজে চলে যায়, কারণ এখানে 90-র পর মানে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কি বাড়তে থাকে আর কি। তো আমার যেটা করতে হবে, আমার বলছে যে থ্রো করার পর, মানে কোশ্চেনটা এরকম, আমি থ্রো করলাম,
থ্রো করার পর আমি যদি যে কোনো একটা টাইমে জিজ্ঞেস করি এটা কি এখন অ্যাকিউট অ্যাঙ্গেলে আছে, তো তখন সেটার প্রবাবিলিটি কত, অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকার প্রবাবিলিটি কত। সো আমার এটা টাইম বেসড প্রবাবিলিটি, মানে আমি এটা যেটা করব যে এখান থেকে এই পর্যন্ত আসতে আমার টাইম কতটুক লাগছে, এখান থেকে এই পর্যন্ত মানে কতক্ষণ টাইম সে এই জায়গাটায় ছিল আর কতক্ষণ টাইম সে টোটাল ট্রাভেল করছে, দেন এই দুইটাকে আমি ডিভাইড করে দিব। সো এই কতক্ষণ টাইম সে অ্যাকিউট অ্যাঙ্গেলে ছিল মানে হচ্ছে কতক্ষণ টাইম সে এইখান থেকে এইখানে টাইম নিছে, মানে রিচ করতে টাইম নিছে কতক্ষণ। সো এটা আমরা বের করতে পারি যে কখন এই ভেলোসিটিটা আর এই ভেলোসিটিটা পারপেন্ডিকুলার হবে। আমি ধরলাম আফটার টি সেকেন্ডস। সো এইখানে আমাদের ধরো এই যে ভি নট যে ভেক্টরটা হচ্ছে সাপোজ ভি নট ভি নটের এক্স কম্পোনেন্ট আই প্লাস ভি নটের ওয়াই কম্পোনেন্ট জে, ঠিক আছে। আচ্ছা, এবার টি সেকেন্ড পর তাহলে এটার ভেলোসিটি কত হবে? আমরা জানি এটার হরাইজন্টাল কম্পোনেন্টটার কোনো চেঞ্জ হয় না, ইনিশিয়ালটার সাথে ওইটাই থাকে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে এভাবে কমে যায়, তাই না? ভি নট ওয়াই মাইনাস জিটি, মানে ভেক্টর দিয়ে করতেছি পুরোটাই। এটা কি বুঝছো? ভি নট এক্স আই প্লাস ভি নট ওয়াই মাইনাস জিটি যে, এই জায়গাটা কি ক্লিয়ার? না। এখানে দেখো একটা প্রজেক্টাইলের মানে যে কোনো মোমেন্টে ভেলোসিটির কিন্তু দুইটা কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। তো এখানে আমি দুইটা ভেলোসিটি আঁকলাম, বাট এই দুইটা ভেলোসিটিরই যে কোনো টাইমে হরাইজন্টাল কম্পোনেন্টটা কিন্তু সেম, কারণ হরাইজন্টাল ডিরেকশনে তো আমার কোনো অ্যাক্সেলারেশন নাই। সো প্রথম ভেক্টরটাকে দেখো, আমরা তো এটা 2D প্লেনে একটা ভেক্টর রাখতেছি। সো প্রথম যে ভেক্টরটা আছে তার হরাইজন্টাল কম্পোনেন্ট ধরো ভি নট এক্স আর ভার্টিক্যাল হচ্ছে ভি নট ওয়াই। সো এটাকে আমি ভেক্টর দিয়ে কীভাবে লিখতে পারি? ভি নট এক্স আই প্লাস ভি নট ওয়াই জে। আর ভি ভেক্টরটাকে তাহলে কীভাবে লেখা যায়? ভি ভেক্টরটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম যে ভি এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, বাট ওর এই হরাইজন্টাল কম্পোনেন্টটা আসলে ভি নট এক্স, কারণ হরাইজন্টাল ডিরেকশনে কোনো অ্যাক্সেলারেশন নাই, দুইটাই সেম, ভি নট এক্স আর ভি এক্স দুইটাই সেম। বাট ভার্টিক্যাল ডিরেকশনে কিন্তু একটা অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন যাই বলো আছে, কারণ এখানে উপরের দিকে দেখো এটা প্রথমে ভি নট ওয়াই ছিল, এটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। যেমন এই মোমেন্টে ওর কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, এই মোমেন্টে ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট ডাউনওয়ার্ড। এটা হচ্ছে কেন? জি এর জন্য। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট যার ভেলোসিটি ইনিশিয়ালি ছিল ভি নট ওয়াই আর যার উপর কন্টিনিউয়াসলি নিচের দিকে জি অ্যাক্সেলারেশন কাজ করতেছে। সো তার আফটার টি সেকেন্ড তার ভেলোসিটি কত? ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট ওয়াই মাইনাস জিটি। সো এই হচ্ছে সেটা, মানে ভি ওয়াই হচ্ছে ভি নট ওয়াই মাইনাস জিটি। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই দুইটা ভেক্টর কি হবে? পারপেন্ডিকুলার হবে। সো দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার মানে তাদের ডট প্রোডাক্ট 0। সো এদের ডট প্রোডাক্ট কত? আই দুইটার কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই করো ভি নট এক্স স্কোয়ার প্লাস এই দুইটার ভার্টিক্যাল কম্পোনেন্ট মাল্টিপ্লাই করো ভি নট ওয়াই ইন্টু ভি নট ওয়াই মাইনাস জিটি ইকুয়াল 0। সো এখান থেকে তুমি দেখো কি পাও? ভি নট এক্স স্কোয়ার প্লাস ভি নট ওয়াই স্কোয়ার মাইনাস ভি নট ওয়াই জিটি ইকুয়াল 0। আর দেখো এখানে এই যে ভি নট এক্স স্কোয়ার প্লাস ভি নট ওয়াই স্কোয়ার, এটাই কিন্তু তোমার ইনিশিয়াল ভেলোসিটির ম্যাগনিটিউডের স্কোয়ার, তাই না? কারণ এই যে ভি নটের ম্যাগনিটিউড হচ্ছে ভি নট এক্স স্কোয়ার প্লাস ভি নট ওয়াই স্কোয়ার, তার রুট। সো এটা লেখা যায় মাইনাস ভি নট ওয়াই হচ্ছে, দেখো এটা যদি আমার ইনিশিয়াল ভেলোসিটি ভি নট হয় আর এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে ভি নট ওয়াই কত? ভি নট সাইন 60, ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে জি আর এটা হচ্ছে টি ইকুয়াল 0। সো এখান থেকে টি ইজ ইকুয়াল টু ভি নট বাই সাইন 60 জি। ওকে, আচ্ছা। সো এটা গেল আমাদের টি, মানে এইখান থেকে এইখানে পৌঁছাইতে টাইম কত লাগে, মানে তার মানে কতক্ষণ টাইম সে অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকে এটা। আর টোটাল টাইম হচ্ছে আমাদের ফ্লাইট টাইম, হুইচ ইজ 2 ভি নট সাইন থিটা নট divided by 2 v naught sin theta naught divided by g. সো আমাদের প্রবাবিলিটি যে অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকবে যে কোনো একটা টাইমে সেটা হচ্ছে টি বাই ক্যাপিটাল টি। সো এটা আসে একবারে যদি লিখি 1 বাই সাইন 60 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2 সাইন 60
ডিভাইডেড বাই 9.8, এটা কাটো। সো এখান থেকে আসে হচ্ছে 1/2 sin 60 স্কোয়ার, দ্যাট ইজ 3/4। সো 2/3 প্রবাবিলিটি হচ্ছে 2/3। আর যে কোনো একটা সময় জিজ্ঞাসা করলে এই একটা অবজেক্ট থ্রো করার পর প্রবাবিলিটিটা থাকে হচ্ছে 2/3, যে ও এখনো অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করে আছে। আচ্ছা, এরপরে যে কোশ্চেন রিভার বোটের ম্যাথ দেখো। সো আমাদের পরের কোশ্চেনে রিভার বোটের ম্যাথে বলছে যে শর্টেস্ট পাথের আচ্ছা দাঁড়াও, আচ্ছা একটা বাকি ছিল, আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে তোমার এই যে শর্টেস্ট পাথের জন্য, মানে রিভার বোটের ম্যাথে শর্টেস্ট পাথে আমার কত, শর্টেস্ট পাথটা কত সেটা বের করা খুবই সহজ। যে এখানে অ্যাকচুয়ালি কিছু মানে বেরই করা লাগবে না, এটা ডিরেক্ট, এটা জাস্ট কনসেপচুয়াল কোশ্চেন। দেখো, ভেলোসিটি অফ কারেন্ট হচ্ছে ইউ, উইচ ইজ 5 মিটার পার সেকেন্ড, আর ভেলোসিটি অফ বোট হচ্ছে ভি, উইচ ইজ 3 মিটার পার সেকেন্ড। বলছে শর্টেস্ট পাথ কত, what will be the length of the shortest path for crossing the river। আচ্ছা, কথা হচ্ছে এখান থেকে ও ক্রসই করতে পারবে না। ভেলোসিটি যদি এই রিভারের কারেন্টের ভেলোসিটি থেকে বেশি হয় তাহলে ও ক্রস করতে পারবে না। বাট যদি আমি তারপর ধরে নিই এই দুটা উল্টা, মানে এটা 3 আর এটা 5, আর বলছে এখানে ডি হচ্ছে 1 কিলোমিটার, তখন শর্টেস্ট পাথ মানে হচ্ছে, মানে এখানে শর্টেস্ট পাথ হইল এই রিভারটার উইথ, এর থেকে কম পাথে তো অ্যাকচুয়ালি এটা ক্রস করা পসিবল না। সো এটা অ্যান্সার হবে ডি 1 কিলোমিটার। আর যদি বলতো শর্টেস্ট পাথে ক্রস করার জন্য এটা কত অ্যাঙ্গেলে চালাইতে হবে, তখন আমি ধরতাম এটা হচ্ছে আলফা। তো তখন আমার ব্যাপারটা এরকম যে এখানে 5 আর এখানে 3, অ্যান্ড এই দুইটার রেজাল্টেন্টটা যাতে 90 ডিগ্রিতে যায়। ওকে, সো তখন আমি বলতাম যে এটা থিটা ইকুয়ালস 90 ডিগ্রি আর কি। সো এই ভেক্টরের সাথে এই দুইটার রেজাল্টেন্ট এটা হচ্ছে আলফা। থিটা ট্যান থিটা ইকুয়ালস উই নো 5 সাইন আলফা ডিভাইডেড বাই 3 প্লাস 5 cos আলফা। ট্যান থিটা ট্যান 90 হচ্ছে আনডিফাইন্ড, দ্যাট ইজ 1/0। এখান থেকে 5 সাইন আলফা ডিভাইডেড বাই 3 প্লাস 5 cos আলফা। সো 3 ইজ ইকুয়াল টু -5 cos alpha. So alpha is equal to cos inverse minus 3/5. এইটা তাও করা যায়। আর শর্টেস্ট পাথ বললে অ্যান্সার এটাই। বাট এখানে তো ওই ওদের কোশ্চেনের সিনারিওতে এটা ক্রসই করা যাবে না, সো ওখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি ঠিক নেই, ওদের এটা হয় নাই। ছবিটায় দেওয়া কেমন যেন, মানে অ্যানসারটা আমি বুঝি নাই। ওখানে শর্টেস্ট পাথ 1.66 কিলোমিটার। হ্যাঁ, ওদের এটা হয় নাই আসলে, ওরা তো এখানে কোনো অ্যাঙ্গেলও দেয় নাই, অ্যাঙ্গেল দিলেও অ্যাকচুয়ালি বের করা যেত, এটা হয় নাই, কিছুই হয় নাই আর কি। আর এটা ক্রসই করা যাবে না, সোজা হিসাব হলে এটা ক্রস করাই যাবে না। আচ্ছা, এরপর এখানে এটা একটা স্ট্যাটিক্সের ম্যাথ, বাট এরকম ম্যাথ অ্যাকচুয়ালি এখন আর আসে না, মানে এগুলো একটু মানে পুরান সিলেবাসে ছিল। তারপর আমি দেখাই, এখানে বলছে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে। সো এই ব্লকটা হচ্ছে একটা তোমার ফ্রিকশনাল ইসের উপর রাখা, মানে এখানে ফ্রিকশনের অভাব নেই, এটা স্লাইড করবে না আর কি। মানে আমি যদি এখান থেকে একটা জিনিস দিয়ে ধাক্কা দিই, ও স্লাইড করবে না একটু, ও পুরোপুরি এটা ফ্রিকশনের জন্য ঘুরে যাবে। তো বলছে যে এই পয়েন্টটার রেসপেক্টে, এইটা হচ্ছে সি পয়েন্ট সাপোজ, এই সি পয়েন্টের রেসপেক্টে যদি ও ঘুরে যেতে হয়, মানে ও যদি ওকে যদি ফ্লিপ করাইতে চাই, তাহলে ওর উপর এইখানে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে এই জায়গায়। তো এখানে অ্যাকচুয়ালি কী হবে দেখো, আমরা জানি একটা অবজেক্টের এই সেন্টার অফ ম্যাস হচ্ছে ঠিক মাঝখানে থাকে, এইখানে হচ্ছে ওর ওয়েট কাজ করতেছে, ওর ওয়েট হচ্ছে তোমার জাস্ট জি, কারণ ওর ম্যাস হচ্ছে 1 কেজি, সো জাস্ট জি এর ভ্যালু। আচ্ছা, এবার এখানে আমি কত ফোর্স দিলে এটা রোটেট করবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে দুইটা ফোর্স আছে, এখানে আবার ড্র করি ডাব্লু আর এফ, এই দুইটা ফোর্সের এই সি পয়েন্টের রেসপেক্টে টর্কটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, টর্ক যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তখনই এটা ফ্লিপ করানো পসিবল। ওকে, সো এই সি পয়েন্টের রেসপেক্টে ডাব্লুর টর্ক কত। তো টর্ক বের করার ক্ষেত্রে একটা মানে এরকম একটা রুল আছে, বাট মানে একটা কনভেনশন আছে যে তো একটা পয়েন্ট যদি একটা ফোর্সের বাম পাশে থাকে,
তখন আমরা সেই ডিস্টেন্সটাকে পজিটিভ ডিস্টেন্স ধরি। ওকে, লেফট সাইডে থাকলে পজিটিভ আর রাইট সাইডে থাকলে নেগেটিভ। এটা হচ্ছে ওই যে টর্ক পড়ার সময় অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজের যে ব্যাপারটা আসে, যে যদি এটা বাম পাশে থাকে তখন দেখো এইখানে একটা অবজেক্টকে এই ফোর্সটা তাহলে এদিকে রোটেট করাতে পারবে। সো তখন এটা কাউন্টার ক্লকওয়াইজ হবে, অ্যান্ড এর জন্য এটাকে আমরা প্লাস বলি। কাউন্টার ক্লকওয়াইজ সব কিছুই তো প্লাস। আচ্ছা, আর যদি এটা ডান পাশে থাকে তখন ও হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন করাবে, মানে এটা যদি আমার সেন্টার হয় তখন ও এইভাবে রোটেট করবে। সো এর জন্য এটা নেগেটিভ। আচ্ছা, তো এবার আসি এই ডাব্লু আর ডাব্লুর জন্য সিতে ক্রিয়েট, মানে ডাব্লুর জন্য সিতে ক্রিয়েটেড টর্ক কত আর এফ এর জন্য সিতে ক্রিয়েটেড টর্ক কত। তো টর্কের ডেফিনেশন হচ্ছে যে ফোর্স আর ফোর্স থেকে ওই সেন্টারের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো ডাব্লু থেকে সি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এই ব্লকটার লেংথ হচ্ছে 3 মিটার করে, প্রত্যেকটা হচ্ছে 3 মিটার লেংথ এগুলো। সো ডাব্লু থেকে এইটার ডিস্টেন্স কত? 1.5 এইটুক। সো আর এটা ডাব্লুর কোন পাশে? ডাব্লুর রেসপেক্টে কোন পাশে? ডাব্লুর ফেস হচ্ছে এদিকে, সো ডাব্লুর লেফট পাশে আছে, রাইট? সো ডাব্লু ইন্টু লেফট সাইডে থাকলে এটা প্লাস। সো ডাব্লু ইন্টু 1.5 প্লাস, মানে এটা হচ্ছে প্রথম ফোর্সের টর্ক আর পরের ফোর্সটার টর্ক। পরের ফোর্সটা থেকে দেখো এই পয়েন্টটা কত পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে? এই পয়েন্টটা সি 3 মিটার, তাই না? পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? 3 মিটার। সো আর এটা কি ওর ডান পাশে আছে, সো এফ রাইটে আছে, এটার রাইটে। সো এফ ইন্টু -3, এটা গ্রেটার দ্যান 0 হইলেই এই বক্সটা ফ্লিপ করা পসিবল। সো এখান থেকে আমরা পাই এফ লেস দেন W/2। সো আমি যদি এখানে এই ডাব্লু হচ্ছে জি, সো G/2 দ্যাট ইজ 4.9। আচ্ছা, এটা কি ভুল লিখলাম? আচ্ছা সরি, এইখানে হচ্ছে টর্কটা গ্রেটার দেন 0 না, এরকম না। এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এখানে এটাকে কোন দিকে করাইতে চাই, এই পয়েন্টের রেসপেক্টে কোন দিকে রোটেট করাইতে চাই। সো আমরা কিন্তু অলরেডি একটা কনভেনশন বলে আসছি যে রোটেশনের ক্ষেত্রে কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে প্লাস আর ক্লকওয়াইজ হচ্ছে মাইনাস। সো এখানে দেখো তো এই বক্সটা যদি ফ্লিপ করতে হয়, মানে ফ্লিপ করার পর তো এটা দেখতে এরকম হবে, তাই না? এই দিকে রোটেট করতেছে। সো সি পয়েন্টের রেসপেক্টে রোটেশনটা কেমন? ক্লকওয়াইজ। এটা কি বুঝছি? সি পয়েন্টের রেসপেক্টে রোটেশনটা তখন কীরকম হবে? ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজের ক্ষেত্রে টর্ক কি হয়? 0। সো আমার এই দুইটা ফোর্সের টোটাল টর্কের সাম, মানে ভেক্টরের মতো আর কি, দুইটা ফোর্সের টোটাল টর্কের সাম যদি নেগেটিভ হয় তার মানে এটা কি একটা ক্লকওয়াইজ রোটেশন দিবে। সো এখান থেকে আমি পাই এফ গ্রেটার দেন W/2, দ্যাট ইজ আমি যদি 4.9 নিউটন থেকে বেশি ফোর্স দেই তাহলেই এটা ফ্লিপ করবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে একটা অ্যাঙ্গুলার মোশনের ম্যাথ। অ্যাঙ্গুলার মোশনটাই বলছে যে একটা সার্কুলার ডিস্কের ম্যাস হচ্ছে 5 কেজি আর তার রেডিয়াস হচ্ছে 1 মিটার অ্যান্ড এটা হচ্ছে স্ট্যাটিক আছে। এখন বলছে আফটার অ্যাপ্লিকেশন অফ টর্ক অফ সার্টেন ম্যাগনিটিউড ইট ট্রাভার্সড 40 রেডিয়ান অ্যাঙ্গুলার ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু সেন্ট্রাল অ্যাক্সিস ইন 5 সেকেন্ড। মানে থিটা ইকুয়ালস হচ্ছে 40 রেডিয়ান আর সেন্ট্রাল অ্যাক্সিস থেকে ওইটা রেসপেক্টে বলছে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডে। টর্ক ইকুয়ালস হোয়াট? সো সার্কুলার ডিস্ক, ওকে, সার্কুলার ডিস্ক। সো এফ সমান যেরকম এম এ, সিমিলারলি টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে হাফ এম আর স্কোয়ার আর এটা হচ্ছে আলফা। সো টাউ বের করতে হবে। সো এখন হাফ এম তো দেওয়াই আছে, আর দেওয়া আছে, আলফাটা বের করি। আলফা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, এটা ফার্স্টে ইনিশিয়ালি স্ট্যাটিক ছিল, সো আমাদের ফর্মুলা যেমন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সিমিলারলি থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ওমেগা নট হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি উইচ ইজ 0। সো এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু 2 থিটা ডিভাইডেড বাই টি স্কোয়ার। সো 2 থিটা হচ্ছে 40 আর টি হচ্ছে 5। সো এটা ক্যালকুলেট করলেই অ্যান্সার আসবে।
আচ্ছা, এরপর হচ্ছে বলছে ডায়ামিটার অফ আ প্ল্যানেট ইজ 6 × 10⁶ কিলোমিটার অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ইটস ওন অ্যাক্সিস ইজ ওমেগা ইফ দ্য ডায়ামিটার চেঞ্জ টু 2 × 10⁶। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা প্ল্যানেটগুলো যে রোটেট করতেছে ওইখানে কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হয় না, ওইখানে হচ্ছে শুধু সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে। মানে সানের চারপাশে ধর একটা প্ল্যানেট রোটেট করতেছে, এটা রোটেশনের ক্ষেত্রে এই সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে। বাট কেউ যদি এখানে এক্সটার্নালি ফোর্স দেয় তখন কিন্তু একটা টর্ক ক্রিয়েট হবে, বাট এখানে তো এক্সটার্নাল কোনো ফোর্স দেওয়া হচ্ছে না। তো এক্সটার্নাল টর্ক যদি জিরো হয় তখন অ্যাকচুয়ালি আলফা কি হয়, আলফাও জিরো হয়। আর আলফা জিরো হওয়া মানে ডিডিটি অফ ওমেগা হচ্ছে জিরো। মানে আলফা জিরো হওয়া মানে কি, মানে কোনো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নাই, দ্যাট ইজ ওমেগা কনস্ট্যান্ট। বা এখান থেকেও বলা যায় একটা জিনিসের ডিফারেন্সিয়েশন জিরো মানে সে কনস্ট্যান্ট। ওকে, তো আসলে দেখা যায় এটা কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে, মানে আমি যদি আচ্ছা সরি, এখানে তো অ্যাকচুয়ালি আই আলফাটা জিরোর সমান, আই আলফা একসাথে জিরোর সমান। সো এখানে আই ডিডিটি অফ ওমেগা ইকুয়ালস জিরো, দ্যাট ইজ আই ওমেগাটা কনস্ট্যান্ট। ওকে, কারণ আই তো জিরো হয় না। আচ্ছা, তো এইখান থেকে তাহলে আমরা বুঝতে পারতেছি একটা সিস্টেমে, মানে একটা রোটেশন সিস্টেমে আমরা যদি এক্সটার্নালি ফোর্স না দিই তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে, যেমনটা তোমার ইসের ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে, যে একটা অবজেক্টের উপর এক্সটার্নাল ফোর্স না দিলে, মানে একটা সিস্টেমে যদি কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া না হয় তখন তার লিনিয়ার মোমেন্টাম অলওয়েজ কনজার্ভড। সো এখানেও তাই। সো প্রথমে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম I1 ওমেগা 1, আর পরের অ্যাঙ্গুলার মোমেন্টাম I2 ওমেগা 2, দুইটা সেম। তো এখন একটা প্ল্যানেট সানের চারপাশে যখন রোটেট করে, এটা একটা পয়েন্ট ম্যাসের মতো। তো একটা পয়েন্ট ম্যাস যদি একটা সার্কুলার পথে রোটেট করে, ওইটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সিম্পলি mr²। ওকে, মানে I সমান mr², আর এটা হচ্ছে m2r2² ওমেগা 2। সো এইখানে এখন দুইটা কেসে আমার প্ল্যানেট তো ওইটাই, মানে ম্যাস তাইলে দুইটাই সেম। বাট বলছে যে প্রথমে এটা হচ্ছে 6 × 10⁶ কিলোমিটার রেডিয়াসে ঘুরতো, তখন এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল ওমেগা। আর পরে হচ্ছে এটা এটা 2 ইন্টু, ও আচ্ছা সরি, এখানে তো ব্যাপারটা অন্যরকম, এটা সানের চারপাশে ঘুরতেছে ব্যাপারটা তা না, সরি। বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম তো কনজার্ভ থাকবে, এইটা বুঝতেছো, মানে এক্সটার্নাল টর্ক না থাকলে কোনো অ্যাঙ্গুলার মোমেন্টামে চেঞ্জ হবে না। তো এখানে আমাদেরকে বলছে একটা প্ল্যানেট তার নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতেছে। তো প্রথমে তার ডায়ামিটার ছিল হচ্ছে 6 × 10⁶, আর রেডিয়াস ছিল 3 × 10⁶ কিলোমিটার। তো এইটা তখন রোটেট করতেছিল নিজের অ্যাক্সিসের রেসপেক্টে, সেই ভেলোসিটিটা ছিল, অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল ওমেগা। সো এরপর এটা যদি 10⁶ রেডিয়াসের হয় তখন, মানে এটার রেডিয়াস যদি কমে আসে 10⁶ কিলোমিটার হয়, তখন এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। সো এখন এখান থেকে দেখো যে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম। সো একটা অবজেক্ট এরকমভাবে রোটেট করতেছে, সো তার অ্যাঙ্গুলার ভেলোসিটি দুই, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম দুই ক্ষেত্রে সেম, সরি অ্যাঙ্গুলার ভেলোসিটি না। সো I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। সো একটা সলিড স্ফিয়ার যদি এভাবে রোটেট করে, তার ইয়া হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2/5 mr²। আবার এই ক্ষেত্রেও 2/5 mr²। বাট এই 2/5 এটা বোথ সাইড থেকে কাটা, তো আসলে ওই সেম জিনিসই আসলো। আর প্রথমে আমার রেডিয়াস ছিল 3 × 10⁶, এত ইন্টু 10⁻³ ওমেগা ইজ ইকুয়াল টু 10⁶ ইন্টু 10⁻³ ওমেগা 2। সো এখান থেকে তুমি 10⁻³ আর এই 10⁻³ কাটো, এটা কাটো, সো এখান থেকে আসে 9 ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা 2। সো রেডিয়াস কমে গেলে ওর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আবার 9 টাইমস হবে। অ্যান্ড এখানে বলছে যে ওই ম্যাস আনচেঞ্জড, সো এর জন্য আমি বোথ সাইডে ম্যাসটা m দিয়ে লিখছিলাম আর কি, দেন কেটে দিছি। আচ্ছা, এরপর পজিশন ভেক্টর অফ আ 14 kg ম্যাস ইজ এত, হোয়াট উইল বি দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ দ্য অফ দ্য সিস্টেম উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। সো এখানে আমরা যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস আঁকি, এক্স ওয়াই জেড, তো বলছে একটা 14 kg ম্যাস আছে,
যেটার পজিশন ভেক্টর হচ্ছে 5i, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের দিকে 5 ঘর, 1 2 3 4 5, ওয়াই অ্যাক্সিসের দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7, সরি এটা মাইনাস দিকে, সো এই পাশে, আর জেড অ্যাক্সিসের দিকে 3 ঘর, 1 2 3, মানে এইখানে একটা 14 কেজির পয়েন্ট ম্যাস আছে। এটা হচ্ছে ওর পজিশন ভেক্টর। এটা উপরে আর কি, এটা বোঝা যাচ্ছে না হয়তো। ওকে, সো এখন বলছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। সো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে তোমার, আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া ফর পয়েন্ট ম্যাস হচ্ছে সিম্পলি এম আর স্কোয়ার। সো এখানে এম দেওয়া আছে, আর কত, সো ওয়াই অ্যাক্সিস থেকে এটার মানে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এটা যদি রোটেট করে তখন এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কত এটা চাইছে। তো ওয়াই অ্যাক্সিস থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত। তো এটার আমার পজিশন ভেক্টরটা থেকে মানে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা হচ্ছে এরকম, ও সরি, ও তো একদম এইখানে নাই, ও তো একটু এই পাশে আছে, সরি এইখানে কোথাও আছে। এখানে আছে। তো ওয়াই অ্যাক্সিস থেকে ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত। তো ওর পজিশন ভেক্টরটা হচ্ছে 5i মাইনাস 7j প্লাস 3k, এটা হচ্ছে ওর পজিশন ভেক্টর। সো দেখো ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা হচ্ছে এই দুইটার স্কোয়ারের সামের রুট। কেন, সরি, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে এই ওয়াই এর যে কম্পোনেন্টটা সেইটা বাদ দিয়ে, মানে এটা বাদ বাকি দুইটা যে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। কেন, একটা সহজ এক্সাম্পল দিই। ধরো এটা হচ্ছে একটা 3D কোঅর্ডিনেট সিস্টেম, আমি ধরো জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বের করতে চাই। তো আমার একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে 4 3 2, 4,3,2, 4 কমা এটা হচ্ছে ধরো এক্স, এটা ওয়াই, এটা জেড। সো 4,3,2, সো এইদিকে হচ্ছে 4 ঘর, 1 2 3 4, এদিকে হচ্ছে 3 ঘর আর 2 এদিকে, ঠিক আছে। সো জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা মানে একটা পয়েন্ট যেখানেই থাকুক তার জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা কত। তার জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে যে তার এই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের, মানে যে এক্স কম্পোনেন্ট আর হচ্ছে এটার যে ওয়াই কম্পোনেন্ট, এটা একটু আঁকাটা টাফ। ধরো এইখানে একটা পয়েন্ট আছে, আমি আরেকবার দেখাই। সমস্যা নাই, বুঝছি এখন। সো এখানে হচ্ছে দেখো এখানে একটা পয়েন্ট আছে, তো এটার এই যে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট, সো এই দুইটার স্কোয়ারের সামটাই কিন্তু জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। ওকে, সো ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স এলো ওয়াই একটা বাদ, বাকি দুইটা স্কোয়ারের রুট, এটা হচ্ছে তোমার জেড ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, ওইটার স্কোয়ার ইন্টু এম। সো এই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, এরপরে আসি। এরপর হচ্ছে স্প্রিংয়ের এইটার ক্ষেত্রে কোনো ডায়াগ্রাম দেওয়া নাই, সো আমি এটা বুঝতে পারতেছি না আর কি। আচ্ছা, এই যে √5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে আমরা ফিজিক্সের ওই ভেক্টরটাই শিখেছিলাম। হ্যাঁ, বুঝছি এবার। আচ্ছা, এরপর আছে যে আচ্ছা স্প্রিংয়ের ওই ম্যাথটায় কোনো ডায়াগ্রাম দেওয়া নেই, ওইটা তাহলে একটু মার্ক করে রাখো, এটা পরে দেখাই। আর ওয়াই ইজ ইকুয়াল টু, এরপর আছে একটা কোশ্চেন আছে যে 10 সাইন পাই, পাইটাকে ভিতরে পাঠাই দাও, 10 সাইন 0.01 পাই এক্স মাইনাস 2 পাই টি। তো বলছে এই যে একটা ওয়েভ আছে এটার ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালু কত। মানে এখন এটা ওয়েভের ভেলোসিটিটা চাই নাই, ওয়েভের ভেলোসিটি তো এখান থেকে বের করা যায় যে এটা হচ্ছে 2 পাই এফ, মানে ওইটা হচ্ছে কি ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে -2 পাই, আর ওমেগা আবার হচ্ছে 2 পাই এফ, আর দেন এফ সমান হচ্ছে ভি বাই
ল্যামডা, এইটা চাই নাই। এখানে চাইছে হয়েছে যে এই ওয়েভটার উপর যে পার্টিকেলগুলো আছে তারা তো সিম্পল হারমোনিক মোশনে আছে, সো ওই পার্টিকেলগুলোর ম্যাক্সিমাম ভেলোসিটি কত, তো ওই পার্টিকেলগুলোর ম্যাক্সিমাম ভেলোসিটি কত সেটা কিন্তু বের করা খুব সহজ। যে আমরা জানি এসআইজিএম এ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ, তো এখানে ওমেগা হচ্ছে এই 2 পাই আর এ হচ্ছে এই 10, সো এটাই আনসার। ওকে, আর এখানে এই ওয়েভটা আছে হচ্ছে এই ফরম্যাটে 10 সাইন যে 2 পাই এক্স বাই ল্যামডা আর 2 পাই, এটা ধরো ডিরেক্টলি ওমেগা টি বলা যায়, আর 2 পাই এফ টি বলা যায়, অথবা 2 পাই ভি বাই ল্যামডা বলা যায় আর কি, বাট এখানে এটা চাইছে আর কি। আচ্ছা, এরপর একটু ওয়েট, এখানে এই যে স্প্রিং এর ম্যাটটা হচ্ছে ডায়াগ্রাম দেওয়া নাই, সো আমি এটা বুঝতে পারতেছি না এখানে আসলে কোনটা চাইছে। এখানে নিশ্চয়ই একটা ছবি ছিল, ওকে, হয়তো আগের কোশ্চেনে, আর আদারওয়াইজ এটা জাস্ট ভুলে দিয়ে ফেলছে ওরা। আর এরপর বলছে যে একটা ফার্মার তার কাউ ফার্মে তোমার গরুর সংখ্যা 100 থেকে 200 করছে, সো সাউন্ডের ইন্টেন্সিটি লেভেল কতটুকু ইনক্রিজ হয়েছে। সো ধরো যখন 100টা কাউ ছিল তখন ইন্টেন্সিটি ছিল I1, তাহলে যখন 200টা কাউ করছি তখন ইন্টেন্সিটি লেভেল I2 সমান কত, ঠিক ডাবল। সো এখানে ইন্টেন্সিটি লেভেলটা কতটুক চেঞ্জ হইলো, ইন্টেন্সিটি লেভেল হচ্ছে বিটা, সো ডেল বিটা সমান বিটা 2 মাইনাস বিটা 1, আর বিটা 2 মানে হচ্ছে 10 লগ I2 বাই I নট মাইনাস এটা হচ্ছে 10 লগ I1 বাই I নট, অ্যান্ড দেন এখান থেকে 10 লগ I2 বাই I1, 10 লগ I2 হচ্ছে 2I1, এটা হচ্ছে I1, তো 10 লগ 2, এত ডেসিবেল ইনক্রিজ করছে আর কি। আচ্ছা, এরপরে যেগুলো আছে আমি এক কাজ করি, এগুলো তোমাকে 12টার দিকে দেখাই, ঠিক আছে, আমার এখন আবার একটু কাজ আছে, তো সো বাকিগুলো আমি 12টার সময় আবার এই সেম লিঙ্কে জয়েন দিও, তারপর দেখাই দিব।